আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজকে একটা দারুণ বই নিয়ে কথা বলবো। রামিত শেঠির লেখা আই উইল টিচ ইউ টু বি রিচ। খুবই জনপ্রিয় বই। হ্যাঁ, আর আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে, তো ওটার উপর ভিত্তি করেই আমরা এর মূল আইডিয়াগুলো বোঝার চেষ্টা করব। ঠিক, আমাদের লক্ষ্য হলো বইটার গভীরে যাওয়া, মানে লেখক কিভাবে আর্থিক স্বাধীনতার জন্য একটা বেশ বাস্তবসম্মত পথ দেখিয়েছেন সেটা দেখা। আর উনি তো বেশ কিছু প্রচলিত ধারণা, যেমন ধরুন ধনী হতে গেলে ভাগ্য লাগে। হ্যাঁ, বা অনেক পারিবারিক সম্পত্তি পেতে হয়, এই ধারণাগুলোকে উনি বেশ চ্যালেঞ্জ করেছেন। জোর দিয়েছেন প্ল্যানিং, সঠিক কৌশল আর সবচেয়ে জরুরিভাবে মাইন্ডসেট বা মানসিকতার ওপর। আর এটাই কিন্তু আমার মনে হয় বইটাকে অন্য অনেক পার্সোনাল ফিনান্স বই থেকে একটু আলাদা করে। মানে শুধু টাকা জমানো বা খরচ কমানোর টিপস নয়, একদম। বরং নিজের জন্য একটা অর্থপূর্ণ জীবন, উনি যেটাকে বলছেন রিচ লাইফ, সেটা ডিজাইন করার আইডিয়াটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, ওই রিচ লাইফের ধারণাটা আসলেই অন্যরকম। বইটাতে একটা 6 সপ্তাহের পরিকল্পনার কথাও আছে বলছিলেন। আছে একটা কাঠামো আর কি। আচ্ছা, চলুন তাহলে এই সব নিয়েই কথা বলা যাক। অবশ্যই। প্রথমেই তো ওই যে একটা বিরাট ভুল ধারণা আছে না, যে সম্পদ তৈরি করাটা হয়তো খুব কঠিন বা শুধু লাকি মানুষদের জন্য। হ্যাঁ হ্যাঁ, অনেকেরই মনে হয়। রামিত শেঠি কিন্তু শুরুতেই এটা বাতিল করে দিচ্ছেন, বলছেন এটা লটারি জেতার মতো না। একদম। উনি বরং বলছেন যে ধনী হওয়াটা আসলে একটা স্কিল, মানে এটা শেখা যায়, চর্চা করা যায়। ঠিক। এর জন্য দরকার নিজের টাকার উপর কন্ট্রোল আনা, টাকা পয়সার ব্যাপারটা বোঝা আর ঠিকঠাক ম্যানেজ করা। কিন্তু তারও আগে দরকার নিজের ভেতরের বাধাগুলো। মানসিক বাধাগুলো, হ্যাঁ। টাকা নিয়ে আমাদের মনে যে ভয় বা ভুল ধারণা থাকে সেগুলোকে আগে সরাতে হবে, না হলে কোনো টিপসই ঠিকমতো কাজ করবে না। ঠিক, আর এই পুরো ব্যাপারটা সহজ করার জন্যই কি ওই 6 সপ্তাহের প্ল্যানটা? হ্যাঁ, অনেকটা তাই। ওটা একটা স্ট্রাকচার দেয়, মানে হাতে ধরে শেখানোর মতো। প্রথম সপ্তাহে হয়তো ক্রেডিট কার্ড ঠিকঠাক করা, পরের সপ্তাহে ভালো ব্যাংক অ্যাকাউন্ট খোঁজা, আচ্ছা আচ্ছা। তারপর সেভিংস ইনভেস্টমেন্ট অটোমেট করা। এভাবে ধাপে ধাপে এগোনোর একটা পথ। যারা ঠিক বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবেন তাদের জন্য খুব কাজের। হ্যাঁ, একটা রোড ম্যাপ থাকলে সুবিধা হয়। আচ্ছা, এবার যদি বইয়ের মূল স্তম্ভগুলোর দিকে যাই, প্রথমেই আসে অর্থপ্রবাহ, মানে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, স্মার্ট ব্যাংকিং, বাজেট। এই বিষয়গুলো এগুলো কিভাবে সাহায্য করে? দেখুন, স্মার্ট ব্যাংকিং বলতে উনি শুধু কম চার্জের অ্যাকাউন্ট খুঁজতে বলছেন না। উনি এমন ব্যাংক বা ক্রেডিট ইউনিয়ন বাছতে বলছেন যা আপনার আর্থিক লক্ষ্যের সাথে যায়। যেমন? যেমন ধরুন, হয়তো সেভিংস অ্যাকাউন্টে ভালো সুদ দেয় বা যাদের অনলাইন অ্যাপটা ব্যবহার করা খুব সহজ। আর ক্রেডিট কার্ডের ব্যাপারটা তো আরও মজার। কিরকম? উনি ক্রেডিট কার্ডকে খারাপ জিনিস মনে করেন না। ঠিকমতো ব্যবহার করলে এটা দারুণ একটা টুল হতে পারে। মানে পয়েন্ট বা রিওয়ার্ড পাওয়ার জন্য, খরচ ট্র্যাক করার জন্য খুব ভালো। কিন্তু কিন্তু সাবধানতা একটাই, এটাকে ধার করার উপায় বানানো যাবে না। মাসের শেষে পুরো বিল মিটিয়ে দিতে হবে। ও আচ্ছা, তার মানে সুবিধা নেওয়া কিন্তু ঋণের ফাঁদে না পড়া। আর বাজেট বাজেট শুনলেই তো অনেকে ভয় পায়। হ্যাঁ, এখানে রামিত শেট্টির অ্যাপ্রোচটা একটু অন্যরকম। উনি কিন্তু ওই জটিল স্প্রেডশিট বা প্রতি পয়সার হিসাব রাখতে বলছেন না। তাহলে? ওনার ফোকাসটা হলো কনশিয়াস স্পেন্ডিং, মানে সচেতন খরচের দিকে। আগে বুঝতে হবে টাকাটা যাচ্ছে কোথায়। তাই শুরুতে হয়তো 1 মাস খরচ ট্র্যাক করতে বলেন। বাজেট এখানে কোনো নিয়মকানুনের বাঁধন নয়, বরং একটা প্ল্যান, যেটা আপনাকে বলে দেয় আপনার কষ্ট করে রোজগার করা টাকা কোথায় গেলে আপনি সবচেয়ে খুশি হবেন বা আপনার লক্ষ্যের দিকে এগোবেন। এটা আসলে খরচের ওপর নিয়ন্ত্রণ না, বরং নিজের ইচ্ছামতো খরচের স্বাধীনতা। একদম নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়া। বাহ, বাজেটকে এভাবেও ভাবা যায়। আচ্ছা, আরেকটা জরুরি বিষয় হলো ক্রেডিট আর ঋণ। ভালো ক্রেডিট স্কোর রাখা বা ঋণ এড়িয়ে চলা, এগুলো তো প্রায়ই শুনি। লেখক কি বলছেন? ক্রেডিট স্কোরের গুরুত্ব তো অমন। একটা ভালো স্কোর শুধু যে লোন পেতে সুবিধে করে তা নয়। সুদের হারও কম হয়, তাই না? ঠিক, সুদের হার কম পাওয়া যায়, মানে লম্বা সময়ে আপনার হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে, হোম লোন হোক বা গাড়ির লোন। তাই উনি রেগুলার ক্রেডিট রিপোর্ট চেক করা, সময় মতো বিল দেওয়া, ক্রেডিট লিমিটের বেশি ব্যবহার না করা, এগুলোর উপর জোর দেন। আর ঋণ?
ঋণের ব্যাপারে উনি বেশ স্ট্রিক্ট, বিশেষ করে কনজিউমার ডেট মানে বেশি সুদের ঋণ, যেমন ক্রেডিট কার্ডের বকেয়া, এগুলোকে উনি ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা মনে করেন। তাহলে উপায়? ওনার পরামর্শ হল যত তাড়াতাড়ি সম্ভব এই ঋণগুলো শোধ করার জন্য একটা ক্লিয়ার প্ল্যান বানানো। দরকার হলে খরচ কমিয়ে বা এক্সট্রা আয় করে হলেও আগে এই বোঝা নামাতে হবে। তার মানে একদিকে যেমন আয় বা বিনিয়োগের কথা ভাবতে হবে, তেমনি ঋণ কমানোটাও সমান জরুরি। অবশ্যই। এরপর আসছে আসল জায়গাটা, সঞ্চয় আর বিনিয়োগ। এই দুটো কি এক না আলাদা? না না, একদম এক নয়। আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। সঞ্চয় হলো আপনার ইমার্জেন্সি বা শর্ট টার্ম গোলের জন্য টাকা জমানো। এটা আপনাকে নিরাপত্তা দেয়। যেমন হঠাৎ চাকরি চলে গেলে বা চিকিৎসার দরকার হলে? ঠিক ওই রকম সময়ের জন্য। লেখক বলেন অন্তত ৩ থেকে ৬ মাসের খরচের সমান টাকা ইমার্জেন্সি ফান্ডে রাখতে। কিন্তু শুধু জমিয়ে রাখলে তো টাকা বাড়ে না, বরং কমে যায় মুদ্রাস্ফীতির জন্য। তাহলে সম্পদ বাড়াতে গেলে বিনিয়োগ করতেই হবে। ঠিক তাই। বিনিয়োগ মানে আপনার টাকাকে কাজে লাগানো, যাতে সেটা বাড়ে, ইনফ্লেশনকে হারাতে পারে। এখানেই রামিত শেঠি জোর দিয়েছেন লং টার্ম ইনভেস্টমেন্টে। কিসে বিনিয়োগ করার কথা বলেন? উনি স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিশেষ করে লো কস্ট ইন্ডেক্স ফান্ডের কথা বলেন। ইন্ডেক্স ফান্ড মানে সহজ ভাষায় বাজারের প্রধান শেয়ারগুলোর একটা গড় পারফরমেন্স ফলো করে, মানে ঝুঁকিটা কম। আচ্ছা। লেখক বারবার বলেন মার্কেট কখন উঠবে বা নামবে সেটা ধরার চেষ্টা করা বা রাতারাতি লাভ খোঁজার চেয়ে অনেক জরুরি হল নিয়মিত অল্প অল্প করে হলেও লম্বা সময়ের জন্য বিনিয়োগ চালিয়ে যাওয়া। এটাই কম্পাউন্ডিংয়ের পাওয়ার, তাই তো? একদম। চক্রবৃদ্ধির সুদের আসল শক্তি এটাই। এই যে নিয়মিত অল্প অল্প করে চালিয়ে যাওয়ার কথা বললেন, এখানে কি ওই অটোমেশনের আইডিয়াটা আসছে? আপনি বলছিলেন লেখক অটোমেশনকে খুব গুরুত্ব দেন। হ্যাঁ, অটোমেশন বা স্বয়ংক্রিয়তা এটা রামিত শেঠির সিস্টেমের একেবারে কেন্দ্রে। উনি বিশ্বাস করেন আমাদের ইচ্ছা শক্তি বা মেমোরির ওপর ভরসা করা যায় না। আমরা ভুলে যাই, আলসেমি করি বা আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিই। ঠিক, অটোমেশন এই সমস্যাগুলো দূর করে দেয়। ভাবুন, যদি মাসের নির্দিষ্ট তারিখে আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে টাকা নিজে নিজেই সেভিংস বা ইনভেস্টমেন্টে চলে যায়। তাহলে তো আর এটা নিয়ে ভাবতেই হচ্ছে না। একদম। একইভাবে বিল পেমেন্টগুলো অটোমেট করা যায়। এটা তো দারুণ। মানে একবার সেট করে দিলে সিস্টেমটা নিজে নিজেই চলবে, অনেকটা অটো পাইলটের মতো। ঠিক ধরেছেন। উনি এটাকে বলেন আপনার আর্থিক জীবনকে অটো পাইলটে চালানো। এতে আপনার সময় আর মেন্টাল এনার্জি বাঁচে। মানসিক চাপও কমে। অবশ্যই। সেই সময়টা, সেই এনার্জিটা আপনি অন্য কাজে লাগাতে পারেন, যা করতে ভালোবাসেন সেখানে দিতে পারেন। এই অটোমেশন শুধু সেভিংস বা ইনভেস্টমেন্ট না, লোন শোধ করার ক্ষেত্রেও কাজে লাগানো যায়। এটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আনার সবচেয়ে সহজ আর এফোর্টলেস উপায়। এই অটোমেশনের সাথে কি অপ্রয়োজনীয় খরচ কমানোর কোনো সম্পর্ক আছে? লেখক তো সেটার কথাও বলেছেন। হ্যাঁ, আছে তো। যখন আপনি জানেন যে আপনার আয়ের একটা অংশ অটোম্যাটিক্যালি সেভিংস বা ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে, তখন বাকি টাকাটা আপনি অনেক বেশি ভেবেচিন্তে খরচ করতে পারবেন। লেখক কিন্তু ওই টিপিক্যাল ডায়েট অ্যাপ্রোচে বিশ্বাসী নন। মানে উনি বলছেন না যে সব ছোটখাটো আনন্দ, যেমন পছন্দের কফি খাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা, হ্যাঁ, এগুলো সব বন্ধ করে দিতে হবে। বরং উনি বলছেন আপনার কাছে কোনটা সত্যি ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করুন। এই জায়গাটা একটু একটু গুজিয়ে বলবেন। মানে কিভাবে বুঝবো কোনটা গুরুত্বপূর্ণ? এখানেই আসছে ওই কনশিয়াস স্পেন্ডিং বা সচেতন খরচের ধারণা। লেখক বলছেন নিজেকে প্রশ্ন করুন কোন জিনিসগুলো আপনার জীবনে সত্যি আনন্দ বা ভ্যালু অ্যাড করে। হয়তো আপনার ঘুরতে যেতে খুব ভালো লাগে, বা নতুন গ্যাজেট কিনতে, বা জিমে যেতে। এই জিনিসগুলোতে আপনি মন খুলে খরচ করুন, কোনো গিল্ট ফিলিং ছাড়া। উনি এটাকে বলেন আপনার মানি ডায়ালস খুঁজে বের করা। সেগুলোকে ইচ্ছামতো বাড়ান। আচ্ছা। কিন্তু যে জিনিসগুলো আপনার কাছে ততটা জরুরি নয়, যেমন হয়তো সবসময় ব্র্যান্ডের জিনিস পরা বা খুব ঘন ঘন বাইরে খাওয়া, সেগুলোর খরচ কমিয়ে দিন। সোজা কথা হলো আপনার টাকা আপনার ভ্যালিউজ আর গোলের সাথে মিলিয়ে খরচ হচ্ছে কিনা সেটা দেখা। কৃপণ হওয়া নয়, বরং নিজের পছন্দের জীবনে ইনভেস্ট করা। বাহ, তার মানে খরচের ক্ষেত্রেও একটা নিজস্ব ফিলোসফি দরকার। এটা কিছুটা মিনিমালিজমের মতো, তবে এখানে কিছু জিনিসে বেশি খরচ করারও ছাড় আছে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে। এটা তার চেয়েও গভীর। মানে টাকাকে ভয় না পাওয়া,
টাকা নিয়ে অপরাধ বোধে না ভোগা। বা টাকাকেই সব সমস্যার মূল না ভাবা। একদম, বরং টাকাকে একটা টুল হিসেবে দেখা, একটা শক্তিশালী টুল যা আপনাকে স্বপ্ন পূরণ করতে, নিজের মতো বাঁচতে, এমনকি অন্যদের সাহায্য করতেও পারে। অনেকে আছেন টাকা নিয়ে কথা বলতে লজ্জা পান। বা ভাবেন বেশি টাকা চাওয়াটা লোভ। ঠিক, রামিত শেট্টি এই মানসিক বাধাগুলো ভাঙতে বলেন। নিজের ভ্যালু বোঝা, সেই অনুযায়ী আয় করা বা বেতন নিয়ে নেগোশিয়েট করা, এটাও ধনী মানসিকতারই অংশ। আর এই মানসিকতারই আল্টিমেট এক্সপ্রেশন কি? ওই রিচ লাইফ ডিজাইন করা। একদম, রিচ লাইফ বা সমৃদ্ধ জীবন, এটার মানে কিন্তু সবার জন্য এক নয়, এটা খুব পার্সোনাল। মানে রামিত শেঠির কাছে ধনী হওয়া মানে ব্যাংকে কত টাকা আছে সেটা নয়। ধনী হওয়া মানে এমন একটা জীবন যাপন করার স্বাধীনতা থাকা, যেখানে আপনি আপনার সময় আর টাকা আপনার পছন্দের জিনিসের উপর খরচ করতে পারেন কোনো টেনশন ছাড়া। আচ্ছা। কারোর কাছে রিচ লাইফ মানে হয়তো বছরে 3 বার বিদেশ যাওয়া, কারোর কাছে হয়তো কাজ থেকে আগে রিটায়ার করে ফ্যামিলির সাথে সময় কাটানো। অথবা নিজের শহরে থেকেই ভালো রেস্টুরেন্টে খাওয়া বা শখের পেছনে খরচ করা। হ্যাঁ, সেটাও হতে পারে। লেখক বলছেন আপনার রিচ লাইফ কেমন হবে সেটা আপনাকেই ঠিক করতে হবে। তারপর আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানটাকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে। এটা সত্যিই খুব পাওয়ারফুল একটা মেসেজ। মানে ধনী হওয়ার সংজ্ঞাটা শুধু টাকার অঙ্কে আটকে থাকছে না। না, এটা একটা লাইফস্টাইল, একটা ফিলসফি হয়ে উঠছে। আর এই পুরো জার্নিটাতে লেখক তো লং টার্ম ভিশন আর ধৈর্যের ওপর খুব জোর দিয়েছেন। হ্যাঁ, এটা ওনার লেখার একটা কোর থিম। আমরা তো আজকাল সবকিছুতেই ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, কিন্তু সম্পদ তৈরি করা বা ফিন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া, এটা একটা লম্বা দৌড়, ম্যারাথন। 100 মিটার স্প্রিন্ট নয়। একদম না। রাতারাতি বড়লোক হওয়ার কোনো ম্যাজিক নেই। তাই লেখক বাজারের ওঠানামা দেখে ভয় পেয়ে যাওয়া বা অল্পতেই হাল ছেড়ে দেওয়ার বিরুদ্ধে সাবধান করেছেন। উনি ধৈর্য ধরে নিজের প্ল্যানে বিশ্বাস রেখে এগিয়ে যেতে বলেছেন। সময়ের সাথে সাথে ছোট ছোট সেভিংস বা ইনভেস্টমেন্ট কিভাবে চক্রবৃদ্ধি হারে বেড়ে একটা বিশাল অ্যামাউন্ট হতে পারে, সেই ছবিটা উনি দেখিয়েছেন। আর এই লম্বা যাত্রা শুরুটা কি খুব কঠিন? মানে অনেক বড় কিছু দিয়ে শুরু করতে হবে? না, এখানে বইটার সবচেয়ে প্র্যাকটিক্যাল আর ইন্সপায়ারিং দিকটা। লেখক বলছেন শুরু করার জন্য বিরাট কোনো স্যাক্রিফাইস করতে হবে না বা প্রথমেই অনেক টাকা লাগবে না। তাহলে উনি জোর দিচ্ছেন ছোট ছোট কিন্তু রেগুলার স্টেপের উপর। যেমন হয়তো আপনার আয়ের মাত্র 1% দিয়ে অটোমেটেড ইনভেস্টমেন্ট শুরু করা। বা মাসে শুধু একটা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন ক্যান্সেল করা। হ্যাঁ, অথবা ক্রেডিট কার্ডের বিলটা অটো পেতে সেট করা। এই ছোট ছোট জয়গুলো এই কনফিডেন্স দেয়, ধীরে ধীরে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। আসল জিনিসটা হলো কনসিস্টেন্সি, শুরু করাটাই আসল, অ্যামাউন্টটা হয়তো ততটা নয়। তাহলে যদি পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই, আমরা রামিত শেট্টির বই থেকে কয়েকটা খুব জরুরি বিষয় পেলাম, যেমন ঠিকঠাক ব্যাংক আর ক্রেডিট কার্ড ব্যবহার করা। ক্যাশ ফ্লো ম্যানেজ করা। হ্যাঁ, অল্প হলেও রেগুলার সেভিংস আর লং টার্ম ইনভেস্টমেন্ট দিয়ে সম্পদ বাড়ানো, ভালো ক্রেডিট স্কোর রাখা, খারাপ লোন এড়িয়ে চলা। আর অটোমেশন, পুরো সিস্টেমটাকে অটোমেট করে ফেলা। ঠিক। আর সচেতনভাবে খরচ করা, মানে অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে পছন্দের জিনিসে টাকা লাগানো। টাকা নিয়ে পজিটিভ বা ধনী মানসিকতা তৈরি করা। লং টার্ম ভাবা, ইনস্ট্যান্ট লাভের পেছনে না ছোটা। এবং সবশেষে বিশাল কিছু না করে ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করা। একদম ঠিক। আর এগুলো কিন্তু আলাদা আলাদা টিপস নয়, একটা পুরো সিস্টেম। এগুলোকে একসাথে কাজে লাগালে শুধু আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে না, জীবনের উপর একটা কন্ট্রোল আসবে। হ্যাঁ, আর টেনশন কমবে, নিজের ডিজাইন করা রিচ লাইফ বাঁচা সম্ভব হবে। এই জ্ঞানগুলো কিন্তু শুধু শোনার জন্য নয়, এগুলো অ্যাপ্লাই করার জন্য। ঠিক। হয়তো আজকের এই আলোচনা শুনে কেউ একজন নিজের জন্য প্রথম অটোমেটেড সেভিংসটা সেট আপ করার কথা ভাববেন। বা প্রথমবার ভাববেন তার নিজের রিচ লাইফ কেমন হতে পারে। হ্যাঁ, সেটাই হবে আসল সার্থকতা। খুব সুন্দরভাবে বললেন। তাহলে মূল কথাটা হলো, আই উইল টিচ ইউ টু বি রিচ বইটা আসলে শুধু ধনী হওয়ার রেসিপি নয়, এটা আর্থিক স্বাধীনতার পথে একটা কমপ্লিট গাইডবুক, যা দাঁড়িয়ে আছে প্ল্যানিং, অটোমেশন, ইনভেস্টমেন্ট আর সবচেয়ে জরুরি সঠিক মানসিকতার উপর। এবং শেষ পর্যন্ত লেখকের মেসেজটা হলো, ধনী হওয়া মানে শুধু টাকার পাহাড় জমানো নয়। ধনী হওয়া মানে এমন একটা জীবন তৈরি করা যেখানে টাকা আপনার স্বপ্ন পূরণের পথে বাধা না, বরং হেল্পিং হ্যান্ড। এমন একটা জীবন যেখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনাকে আপনার ইচ্ছেমতো বাঁচার সুযোগ দেয়। ঠিক,
জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে থাকে। সত্যি ভাবার মতো কথা। আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ছোট চিন্তা রেখে যেতে চাই। রামিত শেঠির অটোমেশনের আইডিয়া থেকে ইন্সপায়ার্ড হয়ে এমন কোনো একটা ছোট ফাইন্যান্সিয়াল কাজ কি আপনি খুঁজে বের করতে পারেন, যা আজ বা কালকের মধ্যে অটোমেট করে ফেলা যায়? হতে পারে সেটা আপনার মান্থলি সেভিংসের একটা অংশ। বা কোনো একটা বিল পেমেন্ট বা ইনভেস্টমেন্টের একটা ছোট কিস্তি, শুধু একটা ছোট অটোমেশন সেট করা, যা হয়তো আপনার আর্থিক জীবনে ডিসিপ্লিন আনার পথে প্রথম বা পরের স্টেপ হতে পারে। ভেবে দেখুন তো।